মঞ্জুল সেনের লেখা বালকের প্রেতাত্মা, পাঠে চন্দনা সান্যাল। তখন ইংল্যান্ডে রাজা দ্বিতীয় জর্জের রাজত্বকাল। মিস্টার জর্জ হ্যারিস ছিলেন রাজদরবারে এক বিশিষ্ট কর্মচারী। তাঁর জমিদারি ছিল ডেভেনশায়ারে, কিন্তু রাজকার্যের সুবিধের জন্য বছরের বেশিরভাগ সময় তাকে লন্ডনে থাকতে হতো। তাঁর পরিবারের সবাই তার সঙ্গেই থাকতেন, তাই লন্ডনবাসের সময় ডেভনের বাড়ির দেখাশোনার ভার থাকতো রিচার্ড মরিসের ওপর। সে অনেক বছর ধরে ওই পরিবারের খানসামা। তার অধীনে অবশ্য কয়েকজন কাজের লোকও ছিল। সেটা ছিল ইংরেজি 1730 সাল। মিস্টার হ্যারিস একদিন ডাকে আসা চিঠিপত্রের মধ্যে রিচার্ড মরিসের কাছ থেকে একটা সিলমোহর করা লেফাফা পেলেন। তার কড়া নির্দেশ ছিল, খুব জরুরি ব্যাপার না হলে মরিস যেন তাকে চিঠি না লেখে। তাই লেফাফাটা হাতে নিয়ে তিনি খানিকটা দুশ্চিন্তাগ্রস্তই হলেন। চিঠির সারমর্ম তার আশঙ্কাতেই সত্য প্রমাণ করল। তিনি তক্ষুনি রাজপরিবারের প্রধান তত্ত্বাবধায়কের কাছে ছুটে গেলেন। তাকে বললেন বিশেষ ব্যক্তিগত কাজে তার 2-3 সপ্তাহ ছুটির দরকার। রাজসভা থেকে অনুপস্থিত থাকা রাজার অনুমতি ছাড়া সম্ভব নয়। তাই তিনি তাকে এ ব্যাপারে সাহায্য করতে অনুরোধ করলেন। প্রধান তত্ত্বাবধায়ক ঘটনা শুনে রাজার সঙ্গে হ্যারিসের সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। রাজাও সব শুনে ছুটি মঞ্জুর করলেন। পরদিন সকালে মিস্টার হ্যারিস তাঁর পল্লী ভবনে রওনা হলেন। সেখানে পৌঁছে একটু বিশ্রাম করে তিনি মরিস এবং বাড়ির সব কাজের লোককে ডেকে পাঠালেন। মরিস, আমাকে সব খুলে বলো। ওরা আসতেই তিনি হুকুম করলেন। মরিস বলল, সপ্তাহ 3 আগে এক রাত্রে একটা শব্দে তার ঘুম ভেঙে গিয়েছিল। তার মনে হয়েছিল শব্দটা আসছিল ভাড়ার ঘর থেকে। ঠিক তার ওপরেই হলো তার শোবার ঘর। শুতে যাওয়ার আগে সে সমস্ত বাড়ি ঘুরে দেখছিল, সব দরজা জানালা ঠিক মতো বন্ধ ছিল। তাই তার প্রথমে মনে হয়েছিল বোধহয় মনের ভুল, কিন্তু শব্দটা ক্রমাগত হতে থাকায় সে ব্যাপারটা কি দেখবার জন্য বিছানা ছেড়ে উঠে আসে। যে গলি বারান্দা দিয়ে ভাড়ার ঘরে যেতে হয় সেখানে পৌঁছে সে বুঝতে পারল তার সন্দেহ মিথ্যে নয়। বন্ধ দরজার তলা দিয়ে আলো রেখা দেখা যাচ্ছিল। ভেতর থেকে ভেসে আসছিল দুজনের লোকের চাপা স্বরে কথাবার্তা, আর যেসব সিন্ধুকে রূপোর বাসনপত্র থাকে সেগুলো খোলার শব্দ। সে প্রথমে ভেবেছিল নিশ্চয়ই অন্য দুজন কাজের লোক এমস আর বার্নওয়েল ওই ঘরে ঢুকে কিছু করছে, কিন্তু অত রাত্রে তার অনুমতি ছাড়া ভাড়ার ঘরে ঢোকা তাদের নিষেধ। তাই মনে সন্দেহ হয়েছিল ওদের উদ্দেশ্য ভালো নয়। এদিকে আর যারা কাজের লোক তারা হলো স্ত্রী লোক। বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নেই যার সাহায্য নেওয়া চলে। এই সময় বার্নওয়েল অর্থাৎ কাজের লোকের দুজনের একজন বাধা দিয়ে বলে উঠল, মিস্টার মরিস যে বলল বাড়িতে আর কোনো পুরুষ মানুষ ছিল না, মোটে সেটা পুরোপুরি সত্য নয়। কারণ মিস্টার মরিসের উল্টো দিকেই খুবজি ঘরে ছেলেটা ছিল। ছেলেটা? মিস্টার হ্যারিস জিজ্ঞেস করলেন। আপনি এখান থেকে যাবার দিন 2 পরে আমি 14 বছরের একটি ছেলেকে কাজে লাগিয়েছিলাম। মরিস স্বীকার করল। ভাড়ার ঘরে রূপোর বাসনগুলো পরিষ্কার করতে আমাকে সাহায্য করবে বলেই ওকে আমি রেখেছিলাম। ছেলেটা একদিন ওর বাবার সঙ্গে এই বাড়িতে এসেছিল। বাবাকে আমি সৎ লোক বলেই জানতাম। ছেলেকে নিয়ে এখানে সে কাজের খোঁজে এসেছিল। আপনি যেদিন লন্ডনে চলে গেলেন সেদিনই আমাদের কাজের ছেলেটা মিস্টার সোমেসের বাড়িতে কাজ নিয়ে চলে গিয়েছিল। তাই আমি নতুন ছেলেটাকে ওর কাজটা দিয়েছিলাম। ছেলেটার নাম রিচার্ড টারওয়েল। কোথায় সে? মিস্টার হ্যারিস জিজ্ঞেস করলেন। সে এখানে হাজির নেই। কেন? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হুজুর, মরিস জবাব দিল। সেই রাত থেকে বার্নওয়েল একটু ঠেস দিয়ে বলল। মরিস তারপর বলল, ঘরের মধ্যে যারা ছিল তাদের চমকে দেবার জন্য সে আচমকা দরজার পাল্লা এক ধাক্কায় খুলে ফেলেছিল, কিন্তু ঘরের মধ্যে যাদের দেখবে ভেবেছিল তাদের না দেখে সে নিজেই চমকে উঠল।
যে দুজন ঘরে ছিল তারা সম্পূর্ণ অপরিচিত, আর তাদের সঙ্গে ছিল নতুন ছেলেটি। মরিস কিছু করবার আগে অপরিচিতদের একজন তার উপর ঝাঁপিয়ে পড়ে একটা লোহার ডান্ডা দিয়ে মাথায় এত জোরে মেরেছিল যে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গিয়েছিল। জ্ঞান ফিরে সে দেখেছিল একটা চেয়ারের সঙ্গে তাকে বেঁধে রাখা হয়েছিল, মুখেও শক্ত বাঁধন ছিল। দুটো সিন্দুকের ঢাকনা খোলা, এটা তার নজর এড়ায়নি। সিন্দুকের ভেতর থেকে দামি বাসনপত্র উধাও। সকালবেলা রান্নাঘরে তার আসতে দেরি হচ্ছে দেখে রাধুনী এমসকে তার খোঁজে পাঠায়। এমস তার ঘরে গিয়ে তাকে দেখতে পায় না। সেই সঙ্গে লক্ষ্য করে উল্টো দিকে ছোট্ট ঘরে নতুন ছেলেটিও নেই, তাকেও সকাল থেকে দেখা যায়নি। তারপর খোঁজ করে ভাড়ার ঘরে তাকে বন্দি অবস্থায় দেখে এমস চেঁচিয়ে ডেকেছিল সবাইকে। মরিস মুক্ত হয়ে কনস্টেবলকে খবর দিতে বলেছিল। ছেলেটিও সেই সঙ্গে নিরুদ্দেশ। ওর বাবা বলেছে ছেলে চোর নয়, মরিস নিজের চোখে তাকে ওই লোক দুজনের সঙ্গে দেখেছে। কিন্তু লোক দুজন বাড়ির ভেতর ঢুকলো কেমন করে? মিস্টার হ্যারিস জিজ্ঞেস করলেন। খিড়কির দরজা খোলা ছিল। মরিস জবাব দিল, ওই ছেলেটি নিশ্চয়ই দরজা খুলে দিয়েছিল ওদের। আমারই অন্যায় হয়েছিল, ওর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর না করে ওকে কাজে লাগিয়েছিলাম। মিস্টার হ্যারিস খানসামাকে সান্ত্বনা দিয়ে বললেন, তার কোনো দোষ নেই। তিনি আরো 2-3 দিন ওখানে থেকে খোঁজ খবর করলেন, কিন্তু চোরদের কোনো সন্ধানই পাওয়া গেল না। তিনি লন্ডনে ফিরে গেলেন, রাজ দরবারের কাজে মন দিলেন। 4 মাস পরে তিনি সপরিবারে ফিরে এলেন তার পল্লীর বাসভবনে। এখন কিছুদিন বিশ্রাম। দীর্ঘ পথভ্রমণে তাঁরা সবাই ক্লান্ত। রাত্রে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লেন। মাঝরাতে মিস্টার হ্যারিসের ঘুম ভেঙে গেল। ঘরে একটা ছোট্ট বাতিদান আলো জ্বলছিল। সেই আলোতে তিনি দেখলেন একটি কিশোর তার বিছানার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। ছেলেটিকে তিনি আগে কখনো দেখেননি, তবু কেন যেন তার মনে হলো এই সেই রিচার্ড টারওয়েল, চুরি রাত থেকে যে নিখোঁজ। ছেলেটা নিশ্চয়ই পুলিশের হাতে ধরা না পড়ার জন্য এই বাড়িতেই লুকিয়ে আছে। এখানে কেউ তার খোঁজ করবে না। কিন্তু ছেলেটা যদি চোরদের কুকর্মে শুনি হয়ে থাকে, তবে এত রাতে তার কাছে এসেছে কেন? তার কাছে থেকেই তো ছেলেটার পালিয়ে থাকার কথা। বিছানায় উঠে বসে তিনি ধমকে সুরে বললেন, এত রাত্রে আমার কাছে তোমার কি দরকার? ছেলেটি জবাব দিল না, শুধু হাত দিয়ে ইশারা করলো। তুমি কি বোবা নাকি? মিস্টার হ্যারিস গলা চড়িয়ে একটু বললেন, বলো, এই অসময়ে কেন এসেছো? কি চাও? ছেলেটি এবারও কোনো জবাব দিল না, কিন্তু পেছন দিকে ফিরে দরজার দিকে আঙুল দেখালো। মিস্টার হ্যারিস ভাবলেন ছেলেটি হয়তো কোনো কারণে ভীষণ ভয় পেয়েছে, তাই গলা দিয়ে স্বর বেরুচ্ছে না। তিনি এটাও বুঝতে পারলেন সে তাকে কোথাও নিয়ে যেতে চাইছে। বেশ বিরক্ত হয়ে তিনি বিছানা ছেড়ে উঠলেন। গায়ে একটা পোশাক চাপিয়ে তিনি ছেলেটিকে অনুসরণ করলেন। যদি কোনো বিপদের আশঙ্কা থাকে এই মনে করে তিনি তার তরোয়াল সঙ্গে রাখলেন। গলি বারান্দা দিয়ে ছেলেটিকে অনুসরণ করার সময় তিনি নিজের পায়ের শব্দ শুনতে পাচ্ছিলেন, কিন্তু আশ্চর্য, ছেলেটির পায়ের শব্দ তার কানে আসছিল না। অথচ ছেলেটির পায়ে জুতো নেই এমন নয়। হঠাৎ তার মাথায় একটা চিন্তা এলো, ছেলেটি কি জীবিত, না এটা তার প্রেতাত্মা? তিনি যথেষ্ট সাহসী ছিলেন। ওই চিন্তা সত্ত্বেও ব্যাপারটা কি জানবার জন্য তিনি কৌতূহলী হয়ে উঠেছিলেন। সিঁড়ি দিয়ে একতলায় নেমে ছেলেটি খিড়কির দরজার দিকে এগিয়ে গেল। মিস্টার হ্যারিস দেখলেন দরজাটা খোলা, অথচ খানসামাকে তিনি ওই দরজাটা রাত্রে বন্ধ করতে দেখেছিলেন। ওই দরজা দিয়ে তিনি ছেলেটার পেছন পেছন বাগানে এসে পড়লেন। ছেলেটি প্রায় 100 গজ দূরে একটা মস্ত ওক গাছের সামনে দাঁড়ালো। ওটার চারপাশে এত ঝোপঝাড় যে গুড়িটা চোখেই পড়ে না। ছেলেটি নিঃশব্দে মাটির দিকে তর্জনী দিয়ে যেন ইঙ্গিত করলো। আকাশে অসংখ্য তারা। ছেলেটিকে অনুসরণ করতে মিস্টার হ্যারিসের কোনো অসুবিধা হয়নি। তারপরেই ছেলেটিকে তিনি আর দেখতে পেলেন না। রিচার্ড টারওয়েল, তিনি চাপা গলায় বললেন, তুমি কোথায়? আমার কথা তুমি শুনতে পাচ্ছ? কোনো জবাব এলো না। ছেলেটি যদি জীবিত হতো তবে তার চোখের সামনে থেকে অমন ভোজবাজির মতো অদৃষ্ট হতে পারতেন না। তিনি নিশ্চিন্ত হলেন, যাকে তিনি দেখেছিলেন সে টারওয়েল নয়, তার প্রেত। ছেলেটার উদ্দেশ্য তাকে জানতেই হবে, কিন্তু অত রাতকে তার কিছু করার ছিল না। তিনি ফিরে এলেন,
খিড়কির দরজা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিলে। আর ঘুম এলো না। ওই অদ্ভুত ঘটনা নিয়ে ভাবলেন সারা রাত। ভোরের আলো ফুটতেই তিনি পোশাক বদল করে তাড়াতাড়ি নিচে নেমে এলেন। এমস আর বার্নওয়েল যে ঘরে ঘুমোতো সে ঘরের দরজায় তিনি টোকা মারলেন। ওরা দরজা খুলে স্বয়ং মনিবকে দেখে হতবাক। তিনি তাদের আশ্বস্ত করে বললেন, ভয়ের কিছু নেই, তোমরা চুপি চুপি আমার সঙ্গে এসো, কেউ যেন টের না পায়। খিড়কির দরজার কাছে পৌঁছে তিনি ওদের দুটো কোদাল নিয়ে আসতে বললেন। ওক গাছটার কাছে সবাই জড়ো হতেই টারওয়েলের প্রেতাত্মা মাটির চেয়ে জায়গাটা নির্দেশ করেছিল সেখানে মাটি কোপাবার হুকুম দিলেন তিনি। লোক দুটি মনিবের হুকুমে অবাক হলেও কোনো প্রশ্ন না করে মাটি কোপাতে শুরু করলো। একটু পরেই বার্নওয়েল বলে উঠল, এখানে কিছু আছে মনে হচ্ছে। হুম হুম মিস্টার হ্যারিস অনেকটা স্বগতোক্তি করে বললেন, সাবধানে মাটি সরাও, আমার বিশ্বাস মাটির তলায় যা পাওয়া যাবে তা দেখে তোমরা চমকে উঠবে। একটা কাপড়ের মতো কি যেন দেখা যাচ্ছে। এবার এমস বলে উঠল। কোদাল ডেকে ওরা দুজন হাত দিয়ে মাটি সরাতে লাগলো। নরম মাটি আলগা হয়ে উঠে আসতেই গর্তটা এত বড় হতে লাগলো ক্রমশ। ও একই, ওরা দুজন প্রায় একসঙ্গে চেঁচিয়ে উঠল, কাপড়টা ওরা চিনতে পেরেছে। এমস বলল, এটা তো সেই ছেলেটার কোট। যদি আমার ভুল না হয়ে থাকে, মিস্টার হ্যারিস বললেন, ছেলেটার মৃতদেহ এখানেই পাওয়া যাবে। ওদের বিভ্রান্তি দূর করার জন্য তিনি রাত্রের ঘটনা খুলে বললেন। এখন আমি বুঝতে পারছি, তিনি বললেন, কি ভুলই না করেছি। এত বছর ধরে মরিসকে আমি বিশ্বাস করেছি। কেউ যদি তার বিরুদ্ধে আমাকে কিছু বলতো, আমি নিশ্চয়ই অসন্তুষ্ট হতাম। সাক্ষাৎ শয়তান। কিন্তু ওকে আমার ভাড়ার ঘরে হাতমুখ বাঁধা অবস্থায় দেখেছিলাম। এমস প্রতিবাদ না করে পারল না। তা দেখেছিলে? মিস্টার হ্যারিস জবাব দিলেন, আমি এখন বুঝতে পারছি আসল কি ঘটেছিল। ওই দুজন মরিসের কুকর্মের সঙ্গী ছিল। তাদের সে চুপি চুপি বাড়িতে ঢুকিয়েছিল। তারা যখন ভাড়ার ঘরে সিন্দুক খালি করছিল, ওই ছেলেটি ওখানে এসে পড়ে। নিজেদের বাঁচাবার জন্য ছেলেটাকে ওরা খুন করে। মনে আছে, মরিস যখন আমার কাছে ঘটনার বিবরণ দিচ্ছিল, তখন একবারও বলেনি যে সে নিচে আসার সময় ছেলেটিকে ও বিছানায় দেখেনি। বিছানাটা চোখে না পড়ার মতো কিছু নয়, বরং ও বলেছিল ছেলেটাকে ভাড়ার ঘরে দেখে অবাক হয়েছিলেন। তারপর মরিস যখন বলেছিল বাড়িতে তোমরা তিনজন ছাড়া আর কোনো বেটা ছেলে নেই, তুমি ওর ভুলটা শুধরে দিয়েছিলে। ভাড়ার ঘরে তালা দেবার পর চাবিটা রাত্রে কোথায় ও রাখে? ওর মাথার সামনে একটা আলমারির দেরাজে, এমস জবাব দিল। এই ঘটনায় ওর অপরাধ প্রমাণ করে, মিস্টার হ্যারিস বললেন, কারণ ভাড়ার ঘরের তালা খুলতে হলে ওই দেরাজ থেকে চাবি নিতে হবে, আর মরিসের ঘুমের ব্যাঘাত না করে সেটা সম্ভব নয়। বিশেষ করে টারওয়েলের মতো এক অনভিজ্ঞ বালকের পক্ষে তো নয়। শোনো, তোমরা কাউকে ব্যাপারে এখন কিছু বলো না। মরিস যেন ঘূর্ণাক্ষরে কিছু টের না পায়। এমস সকালে জল খাবার খেয়ে পল্লীর পাহারাদারকে নিয়ে চলে আসবে, দেরি করবে না। কনস্টেবল আসার পর মরিসকে ডেকে পাঠানো হলো। মিস্টার হ্যারিস তার অপরাধের কথা পুলিশের কাছে বললেন। মরিস প্রথমে এসব কথা অস্বীকার করলো, কিন্তু ওক গাছটার কাছে নিয়ে যাবার পর সে ভেঙে পড়ল, অপরাধ স্বীকার করলো। মিস্টার হ্যারিস অনুমান করেছিলেন তাই ঘটেছিল। মরিসের দুজন সঙ্গী ছিল। খিড়কির দরজা খুলে তাদের সে বাড়ির ভিতর ঢোকার রাস্তা করে দিয়েছিল। ছেলেটা শব্দ শুনে ওখানে এসে পড়ায় তাদের একজন ওকে খুন করে। তারপর তিনজনেই ধরাধরি করে বাগানে নিয়ে ওই গাছটার তলায় ওকে কবর দিয়েছিল। তারপর নিজেদের মধ্যে সলা পরামর্শ করে মরিসকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখার ফন্দিটা কাজে লাগায়। ছেলেটাও নিখোঁজ, সুতরাং মরিসকে কেউ আর সন্দেহ করবে না। বিচারে মরিসের অপরাধ প্রমাণ হয়েছিল এবং তার ফাঁসির হুকুম হয়েছিল, কিন্তু তার দুষ্কর্মের সঙ্গী দুজনের সন্ধান পাওয়া যায়নি। নিজের নির্দোষিতা প্রমাণ করার জন্যই টারওয়েলের প্রেতাত্মা ফিরে এসেছিল পৃথিবীতে, এটা বিশ্বাস করেছিলেন মিস্টার হ্যারিস।